পিটারসন বেরিয়ে গেলে শার্লক পাথরটা হাতে তুলে নিয়ে মন দিয়ে দেখতে দেখতে বলতে লাগলো, কি সুন্দর কিন্তু কি ভয়ঙ্কর জিনিস। এই একটি পাথরের জন্য এখনো পর্যন্ত দুটো খুন হয়েছে। একজনের মুখে অ্যাসিড ছোড়া হয়েছে, একজন আত্মহত্যা করেছে, এবং এটা যে কতবার চুরি হয়েছে তার কোনো হিসাব নেই। আর এই সমস্ত কিছুর কারণ কি জানো ওয়াটসন? কি কারণ কার্বঙ্কাল লাল হওয়ার কথা, কিন্তু এটা নীল। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। সে বছর বড়দিনের 2 দিন পর আমি আমার বন্ধু শার্লকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখি সে তার কাউচের ওপর গা এলিয়ে বসে আছে। সামনে একতাড়া কাগজ এবং পাশে একটা নোংরা জীর্ণ ফেল্টের টুপি। টুপির পাশেই রাখা ম্যাগনিফাইং গ্লাস দেখে বুঝলাম যে সে টুপিটা খুব মন দিয়ে দেখছিল। এই রে, ব্যস্ত নাকি? ভুল সময় এসে পড়লাম? একেবারেই না মাই ডিয়ার ওয়াটসন, তুমি এসে ভালোই করেছ। তোমার সঙ্গে এইটা নিয়ে আলোচনা করতে পারলে আমার সুবিধাই হয়। শার্লকের ইঙ্গিত টুপিটার দিকে। খুব দুর্দান্ত কেস যে তা নয়, তবে ইন্টারেস্টিং। ফায়ারপ্লেসের সামনে বসে নিজের হাত গরম করতে করতে আমি বললাম, দেখে তো খুব সাধারণ টুপিই বলে মনে হচ্ছে। এর পেছনেও কি ভয়ঙ্কর কোনো অপরাধের গল্প লুকিয়ে আছে নাকি? না, অপরাধ নয়, তবে কয়েক লক্ষ মানুষ কয়েক স্কয়ার মাইলের মধ্যে গুতোগুতি করে থাকলে এরকম অদ্ভুত ঘটনা ঘটিয়ে থাকে। বিজার্ভ নট ক্রিমিনাল। তোমার গত কয়েকটা মামলা তো এই ধরনেরই ছিল। হ্যাঁ, আইরিন অ্যাবলারের কাগজ, মেরি দ্যাসল্যান্ডের হারিয়ে যাওয়া বর এবং দি অ্যাডভেঞ্চার অব দ্য ম্যান উইথ টুইস্টেড লিপ, এটাও শেষমেশ ওই রকমই একটা কিছু দাঁড়াবে। দারোয়ান পিটারসনকে চেনো তো নিশ্চয়ই, সে এইটা দিয়ে গেছে। মানে ওর টুপি? না, কিন্তু ও খুঁজে পেয়েছে। বড়দিনের ভোরবেলা আন্দাজ 4টে নাগাদ পিটারসন একটু মদ টদ খেয়ে হেঁটে ফিরছিল টটেনহ্যাম কোর্ট রোড দিয়ে। ওর সামনে সামনে হাঁটছিলেন একজন লম্বা ভদ্রলোক, কিঞ্চিত মদ্যপ, মাথায় টুপি, এক হাতে লাঠি এবং কাঁধের উপর একটা হাঁস, নির্ঘাত রোস্টের জন্য। গুজ স্ট্রিটের মোড়ে আসতেই কয়েকজন গুন্ডার সঙ্গে উনার ঝামেলা লাগে। ধস্তাধস্তিতে উনার মাথার টুপি খুলে পড়ে যায়। উনি নিজের লাঠি তুলে তাদের মারতে গেলে লাঠিটা গিয়ে লাগে একটি দোকানের জানালায় এবং কাজটা ভেঙে যায়। ঠিক এই সময় পিটারসন এগিয়ে আসে ভদ্রলোককে সাহায্য করতে, কিন্তু অন্ধকারে উনি ইউনিফর্ম পরা পিটারসনকে দেখে বোধহয় ভাবলেন জানালার কাজ ভাঙার জন্য পুলিশ উনাকেই ধরতে এসেছে। তাই সঙ্গে সঙ্গে কাঁধের হাঁস ফেলে দৌড় দেন এবং টটেনহ্যাম কোর্ট রোডের পিছনের গলিতে অদৃশ্য হয়ে যান। আর এভাবেই পিটারসনের হাতে চলে আসে এই টুপি এবং একটি অপূর্ব হাঁস, যেটা এতক্ষণে সে নিশ্চয়ই রোস্ট করে খেয়ে ফেলেছে। এ বাবা, অন্যের জিনিস খেয়ে ফেললো? কি করবে বলো? হাঁসের একটি পায়ে একটা কার্ড বাঁধা ছিল যাতে লেখা ছিল মিসেস হেনরি বেকার, এবং এই টুপির লাইনিংয়েও HB লেখা আছে, কিন্তু অন্য কোনো ঠিকানা তো নেই। আর লন্ডন শহরে তো কয়েক হাজার হেনরি বেকার আছে, খুঁজে পাবে কি করে? তাহলে তারপর পিটারসন কি করলো? দুটি জিনিসই আমার কাছে নিয়ে এসেছিল, কিন্তু ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমার মনে হলো হাঁসটা আর একদিন রেখে দিলেও সেটা পচে যাবে, তাই ওটা আমি ওকেই দিয়ে দিলাম। আর আমার কাছে পড়ে রইল এই টুপি। কাগজে বিজ্ঞাপন দেয়নি? না তো। এই একটা টুপি থেকে তুমি মানুষটাকে খুঁজে বার করবে কি করে? এই নাও টুপি, আর এই নাও আমার ম্যাগনিফাইং গ্লাস। আমার কাজ করার পদ্ধতি তো তুমি জানো, দেখো দেখি কি বুঝতে পারো। টুপি আর ম্যাগনিফাইং গ্লাস হাতে নিলাম। খুবই সাধারণ কালো ফেল্টের টুপি, বহু বছরের ব্যবহারের জীর্ণ লাইনি। যাতে HB লেখা আছে সেটা একসময় লাল ছিল, কিন্তু এখন রং প্রায় বোঝাই যায় না। টুপির ধারে ফিতে লাগানোর জন্য ফুটো করা আছে, কিন্তু তাতে ফিতে নেই। তাছাড়া ধুলো আর অনেকগুলো কালো কালো ছোপ ছাড়া আর তেমন কিছু আমার চোখে পড়ল না। এই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বলে আমি টুপিটা শার্লককে ফেরত দিলাম। তুমি দেখতে সবই পাচ্ছ ওয়াটসন, কিন্তু যেটা দেখছো তার মানে বুঝতে পারছো না। ও তাই বুঝি।
তুমি এই নোংরা টুপি থেকে কি বুঝলে শুনি? শার্লক টুপিটা হাতে তুলে নিয়ে শুরু করলো। কিছু জিনিস তো খুব সহজেই বোঝা যাচ্ছে। যেমন ধরো, এই টুপির যার, তিনি খুব বুদ্ধিমান। 3 বছর আগেও তার আর্থিক অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু এখন একটু সময় খারাপ যাচ্ছে। দূরদৃষ্টি আগে ছিল, এখন কম। তার কারণ আর্থিক অনটনের ফলে অবসাদ হতে পারে। তার ফলে বোধ হয় তিনি আজকাল মদ খান এবং স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। এটা বড্ড বাড়াবাড়ি হচ্ছে। শার্লক আমার মন্তব্য সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে বলে চলল। কিন্তু নিজের আত্মসম্মান সম্পূর্ণভাবে জলাঞ্জলি দেননি। ঘরে বসে কাজ করেন, বাইরে খুব কম যান, সম্ভবত মোটা। মাঝবয়সী কোকড়া চুল, যেটা কয়েকদিনের মধ্যে কাটা হয়েছে, এবং তাতে উনি লাইন ক্রিম লাগান। তাছাড়া উনার বাড়িতে বোধহয় এখনো গ্যাসের আলো বসেনি। এ তো গল্পের গুরু গাছে উঠেছে শার্লক। সে কি ওয়াটসন, তুমি সত্যি বুঝতে পারছো না? না, আমি বোধহয় খুবই বোকা। আর উনি যে বুদ্ধিমান সেটা তুমি টুপি দেখে কি করে বুঝলে? শার্লক টুপিটা নিজের মাথায় পরে দেখালো। তার তুলনায় টুপিটা বেশ খানিকটা বড়। কিউবিক ক্যাপাসিটি মাই ডিয়ার ওয়াটসন, কিউবিক ক্যাপাসিটি। যার মাথা এত বড়, তাতে কিছু তো আছে। আর উনার আর্থিক অবস্থার কথা, এই ধরনের টুপি 3 বছর আগে খুব জনপ্রিয় ছিল ওয়াটসন। তাছাড়া এটার এখন অবস্থা খারাপ হলেও দেখে বোঝা যাচ্ছে যে নতুন অবস্থায় এটা খুবই দামি ভালো জিনিস ছিল। যে মানুষ 3 বছর আগে এটা কিনেছে কিন্তু তারপর থেকে আর নতুন টুপি কিনতে পারেনি, তার নিশ্চয়ই গত 3 বছরে আর্থিক অবস্থা পড়েছে। মেনে নিলাম, কিন্তু দূরদর্শিতা আর মদ খাওয়া? শার্লক টুপির ধারে ফিতের ফুটোর দিকে আঙ্গুল দেখালো। এই হলো দূরদর্শিতা। এটা টুপিতে থাকে না, আলাদা করে করাতে হয়, যাতে জোরে হাওয়া দিলে টুপি উড়ে না যায়। উনি এটা করিয়েছিলেন, কিন্তু তারপর ফিতেটা খুলে যেতে নতুন করে আর লাগাননি। এই ধরনের গোলমাল অবসাদ আর মদ খাওয়া থেকে অনেক সময় হয়, কিন্তু তাও দেখো বেশ কয়েকটা দাগ কালো রং দিয়ে ঢাকার চেষ্টা করেছেন। তার মানে আত্মসম্মান একেবারে খুইয়ে ফেলেননি। আচ্ছা। তাছাড়া আর যা বলেছি, বয়স, চুল কাটা, লাইন ক্রিম সবই এই লাইনিংটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। তাছাড়া টুপিতে যে ধরনের ধুলো লেগে আছে সেটা রাস্তার ময়লা নয়, বাড়ির ঝুল। যার মানে উনি বাইরে বিশেষ বের হন না। কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক? অন্তত 1 সপ্তাহের ধুলো জমে আছে টুপির উপর ওয়াটসন। তোমার স্ত্রী তোমায় ভালোবাসলে এই অবস্থায় বেরোতে দিতেন না। কিন্তু ব্যাচেলারও তো হতে পারেন। কার্ডে মিসেস হেনরি বেকার লেখা ছিল ওয়াটসন। বাহ, সব প্রশ্নেরই উত্তর আছে তোমার কাছে। কিন্তু উনার বাড়িতে যে গ্যাস বসেনি সেটা জানলে কি করে? 5টা মোমের দাগ আছে টুপির উপর ওয়াটসন। একটা দুটো থাকলে তাও একটা কথা ছিল। এতগুলো দাগ মানে সম্ভবত সিঁড়ির উপরে মোমবাতি জ্বলে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়েই এগুলো হয়েছে। এবার সব পরিষ্কার। আমি বলতে যাচ্ছিলাম, এত কাণ্ড করে শার্লক সময় নষ্ট করছে কারণ সে অর্থে কোনো অপরাধ তো হয়নি। এমন সময় প্রচণ্ড উত্তেজিতভাবে ঘরে ঢুকলো পিটারসন। মিস্টার হোমস, ওই হাঁসটা। কি হয়েছে? জ্যান্ত হয়ে ডানা মেলে উড়ে গেছে নাকি? এই দেখুন স্যার, ওর গলা থেকে কি বেরোলো। পিটারসন তার ডান হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিল। তার খোলা মুঠোর মধ্যে মটরের দানার আকারের একটা ঝলমলে নীল পাথর, যার দুটিতে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। শার্লক উত্তেজিতভাবে উঠে বসল। পিটারসন, তুমি কি জানো তুমি কি খুঁজে পেয়েছো? হিরে স্যার। যেমন তেমন হিরে নয়। এতক্ষণে আমার খেয়াল হলো, শার্লক, এটা কি কাউন্টেস অফ মরকারের ব্লু কার্বাঙ্কাল? ঠিক ধরেছ ওয়াটসন। হারিয়ে যাওয়ার পর টাইমসে বিজ্ঞাপন বেরিয়েছে, একেবারে ইউনিক জিনিস। কত দাম বলা শক্ত, তবে খুঁজে দিতে পারলে 1000 পাউন্ড পুরস্কার যখন পাওয়া যাবে, জিনিসটার দাম অন্তত তার 20 গুণ। 1000 পাউন্ড? পিটারসন ধপাস করে চেয়ারে বসে পড়ল। কন্টিনেন্টাল হোটেল থেকে খোয়া গিয়েছিল, তাই না? 5 দিন আগেই, 22 ডিসেম্বর। পুলিশ হোটেলের প্লাম্বারকে সন্দেহ করে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা কয়েকদিনের মধ্যেই শুরু হবে। শার্লক তার সামনে টেবিলটা হাতড়ে 22 তারিখের টাইমসটা বের করলো।
দেখি কাগজে কি লিখেছে। জন হর্নার, প্লাম্বার, বয়স 26, চুরির দিন হোটেল কর্মচারী জেমস রাইডার তার সঙ্গে কাউন্টেস মর্কারের ড্রেসিং রুমে গিয়েছিল কিছু কাজ করাতে। তাকে অন্য কাজে হঠাৎ করে চলে যেতে হয়, তাই হর্নার ঘরে একা ছিল। ফিরে এসে দেখে হর্নার নেই। কাউন্টেসের দেরাজ ভাঙা এবং কাউন্টেসের গয়নার বাক্স বিছানার উপর খোলা রয়েছে। তদন্তকারী অফিসার বি ডিভিশনের ইন্সপেক্টর ব্রাড স্ট্রিট। সবই তো বুঝলাম, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই পাথরটা কন্টিনেন্টাল হোটেল থেকে টটেনহ্যাম কোর্ট রোডের একটি হাঁসের গলার ভেতর গেল কি করে, এবং এর সাথে মিস্টার হেনরি বেকার কোনোভাবে জড়িত কিনা। ভদ্রলোককে এবার তো খুঁজে বের করতেই হচ্ছে। কিভাবে? কাগজ বিজ্ঞাপন দেব। একটা কাগজ আর একটা পেন্সিল দাও তো ওয়াটসন। এই নাও। গুজ স্ট্রিটের মোড়ে গতকাল রাতে মিস্টার হেনরি বেকারের একটি হাঁস এবং একটি কালো ফেল্টের টুপি পাওয়া গেছে। উনি যদি এগুলো ফেরত চান তাহলে আজ সন্ধ্যে 6:30টায় 221B বেকার স্ট্রিটে যোগাযোগ করেন। কিন্তু এই বিজ্ঞাপন ওনার চোখে পড়বে কি? আমার তো মনে হয় ওয়াটসন পড়বে। উনার যা আর্থিক অবস্থা তাতে এটাও উনার কাছে বড় একটা লস। উনি কাগজের বিজ্ঞাপনের দিকে নিশ্চয়ই নজর রাখবেন বলেই আমার মনে হয়। পিটারসন, এই নাও, কাজে লেগে পড়ো। কোন কোন কাগজে দেব স্যার? গ্লোব, স্টার, পলমল, সিমনজেস, ইভিনিং নিউজ স্ট্যান্ডার্ড, আর যে যে কাগজের নাম তোমার মাথায় আসে। আর এই পাথরটা স্যার? ওটা আমিই রাখছি। ও, আর একটা কাজ করে দিও পিটারসন, ফেরার রাস্তায় একটা হাঁস কিনে রেখে দিয়ে যেও। ভদ্রলোক এলে তাকে দিতে হবে। এই নাও টাকা। পিটারসন বেরিয়ে গেলে শার্লক পাথরটা হাতে তুলে নিয়ে মন দিয়ে দেখতে দেখতে বলতে লাগলো, কি সুন্দর কিন্তু কি ভয়ঙ্কর জিনিস। এই একটি পাথরের জন্য এখনো পর্যন্ত দুটো খুন হয়েছে। একজনের মুখে অ্যাসিড ছোড়া হয়েছে, একজন আত্মহত্যা করেছে, এবং এটা যে কতবার চুরি হয়েছে তার কোনো হিসাব নেই। আর এই সমস্ত কিছুর কারণ কি জানো ওয়াটসন? কি কারণ? কার্বঙ্কাল লাল হওয়ার কথা, কিন্তু এটা নীল। কাউন্টেসকে জানিয়ে দেওয়া দরকার যে আমরা এটা খুঁজে পেয়েছি। আচ্ছা, হর্নার কি তাহলে এটা চুরি করেনি? সেটা এখনো বুঝতে পারছি না। আর হেনরি বেকার? মিস্টার হেনরি বেকার বোধহয় সম্পূর্ণভাবে নির্দোষ, কিন্তু সেটা উনি যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে আসছেন আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারছি না। তাহলে এখন অপেক্ষা। এই তাহলে আমি বরং রুগী দেখে আসি, সন্ধেবেলা দেখা হবে। বেশ, 7টায় ডিনার। চিকেন রোস্ট করছেন মিসেস হ্যাডসন। আর যে দিনকাল পড়েছে আমি ওকে বলেছি মুরগির গলাটা একবার ভালো করে দেখে নিতে। সন্ধে 6:30টার সময় ফিরে এসে দেখি আমাদের বেকার স্ট্রিটের দরজায় স্কটিশ বনেট পরা এক লম্বা ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। ইনি নিশ্চয়ই হেনরি বেকার, কারণ শার্লকের বর্ণনার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যাচ্ছে ওনার চেহারা। মাথাটা বিরাট বড়, জামা কাপড়ে দারিদ্র্যের ছাপ স্পষ্ট, কিন্তু শিক্ষিত বলে মনে হয়। মিসেস হ্যাডসন দরজা খুলতে আমরা দুজনেই একসঙ্গে উপরে উঠলাম। ঘরে ঢুকতেই শার্লক বলে উঠল, আপনি নিশ্চয়ই মিস্টার হেনরি বেকার। আসুন আসুন, ভিতরে আসুন, ফায়ারপ্লেসের পাশে বসুন। এসো ওয়াটসন। আচ্ছা মিস্টার বেকার, এইটা কি আপনার টুপি? আপনার আরও একটা জিনিস আমাদের কাছে ছিল, কিন্তু দুঃখিত, সেটা আমরা খেয়ে ফেলেছি। হ্যাঁ, খেয়ে ফেলেছেন? হ্যাঁ, আপনার হাঁসটা। ওটা আসলে আর একদিন রেখে দিলে পচে যেত। বলতে বলতে শার্লক এগিয়ে গেল সাইডবোর্ডের দিকে। সেখানে রাখা আরও একটি হাঁস, নির্ঘাত পিটারসনের কিনে আনা। তার জায়গায় আমরা একটা টাটকা হাঁস আনিয়ে রেখে দিয়েছি আপনার জন্য। আশা করি এতে আপনার কাজ হয়ে যাবে। মিস্টার বেকার উঠে সাইডবোর্ডের দিকে এগিয়ে গেলেন। তারপর হাঁসটা দেখে একটু লজ্জিতভাবেই বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব হবে। অবশ্য আপনি যদি চান, আপনার হাঁসটির গলা, মাথা, পা এগুলো আমরা রেখে দিয়েছি। না না, ওসব দিয়ে আমার কি হবে? শার্লক এই উত্তর শুনে আমার দিকে একবার তাকালো, তারপর হেনরি বেকারকে উদ্দেশ্য করে বলল, বেশ, তাহলে এই আপনার টুপি আর এই আপনার হাঁস। মেরি ক্রিসমাস।
মেরি ক্রিসমাস। কিন্তু বেরোতে গিয়েও থমকে গেলেন হেনরি বেকার। হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না, হাঁসটা খেতে এত ভালো ছিল আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করি ওটা আপনি কোথা থেকে কিনেছেন। ও ইয়ার এমন কি ব্যাপার, আসলে আমি বই বিক্রি করি জাদুঘরের কাছে, বুঝলেন না? তো তো দিনের শেষে আমি ওই আলফাইন বলে একটা পাবে যাই, ওটা জাদুঘরের কাছে। তারই মালিক উইন্ডিগেট বছরের শুরুতে আমাদের জন্য একটা ব্যবস্থা করেছিলেন। ওই প্রত্যেক সপ্তাহে আমরা কিছু পয়সা ওনার কাছে জমা করলে ওই বড়দিনের সময় আমরা সবাই একটা করে হাঁস পাবো। তারপরের ঘটনা তো সব আপনার জানা। ঠিক আছে স্যার, তো আমি তাহলে চলি। এই বলে মিস্টার হেনরি বেকার বেরিয়ে গেলেন। তোমার কি খুব খিদে পেয়েছে ওয়াটসন? না, তেমন নয়। তাহলে চলো। হ্যাঁ, কোথায়? আলফাইন। বেকার স্ট্রিট থেকে হেঁটে আলফাইন পৌঁছতে সময় লাগলো 15 মিনিট। ঢুকেই আমরা মালিক মিস্টার উইন্ডিগেটের দেখা পেলাম। শার্লক নিজের আসল পরিচয় না জানিয়েই তাকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনাদের কাছে হাঁস কি এখনো আছে না সব শেষ? আগে হাঁস? হ্যাঁ, মিস্টার হেনরি বেকার আমাদের বলেছিলেন যে আপনি নাকি ওনাকে একটা দারুণ হাঁসের ব্যবস্থা করে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। হ্যাঁ, তা করে দিয়েছিলাম বটে, কিন্তু ওই হাঁসগুলো তো আমার নয়। আপনার নয়? তাহলে আপনি কোথা থেকে জোগাড় করলেন? হ্যাঁ, আরে ওই তো কাভেন্ট গার্ডেন বাজারের ব্রেকেনরিজের কাছ থেকে। ধন্যবাদ মিস্টার উইন্ডিগেট। আরে আরে শুনুন, আরে 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 এই যে, আরে শুনুন। উইন্ডিগেটকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শার্লক আমায় নিয়ে হনহন করে বেরিয়ে এলো রাস্তায়। সে যে এবার কাভেন্ট গার্ডেন যাবে তা আমি বুঝতেই পেরেছিলাম। কাভেন্ট গার্ডেন বাজারে পৌঁছে ব্রেকেনরিজের দোকান খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। অসুবিধে অন্য ব্যাপারে। রাত যথেষ্ট হয়েছে, ব্রেকেনরিজ তার দোকান বন্ধ করছেন। এই যা, হাঁস সব শেষ নাকি? এখন তো দোকান বন্ধ করার সময়, আপনি কাল সকালে আসুন। আমার এখনই দরকার ছিল যে। আরে ধুর, তাহলে ওইদিকে দেখুন, এখনো কয়েকটা দোকান খোলা আছে, এখানে আমার দোকান খোলা নেই। কিন্তু আমাকে আপনার কাছ থেকেই নিতে বলল যে। এতক্ষণে ব্রেকেনরিজ মুখ তুলে একটু সন্দিগ্ধ চোখে শার্লকের দিকে তাকালো। কে বলল? আলফাইনের মালিক মিস্টার উইন্ডিগেট। ও হ্যাঁ হ্যাঁ, ওকে আমি 2 ডজন বেচেছিলাম ঠিকই। হ্যাঁ, খুব ভালো ছিল। আচ্ছা, আপনি ওগুলো কোথা থেকে পেয়েছিলেন? এইবার ব্রেকেনরিজের ধৈর্যচ্যুতি ঘটল। সে অত্যন্ত বিরক্তভাবে শার্লকের দিকে ফিরে চেঁচিয়ে উঠল, এই 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 আপনি কে বলুন তো মশাই? হ্যাঁ, সেই তখন থেকে জ্বালিয়ে যাচ্ছেন। কি চাই আপনার? একটু ঝেড়ে কাশুন তো। শার্লক যথাসম্ভব ঠান্ডাভাবেই বলল, চড়ছেন কেন? আসলে আমি আমার বন্ধুর সাথে একটা বাজি ধরেছিলাম। এই যে, এই আমার বন্ধু। আমার ধারণা ওগুলো দিশি হাঁস। ওর ধারণা তা নয়। বাজি? কত টাকার বাজি? 5 পাউন্ড। গেল আপনার 5 পাউন্ড। আগে আপনার বন্ধু ঠিকই বলেছেন, ওগুলো দেশি নয়। হতেই পারে না। কি হতেই পারে না? আমি মিথ্যা কথা বলছি? এই দাঁড়ান, এই বিল, এই হিসাবের খাতাটা নিয়ে আয় দেখি। একটি কম বয়সী ছেলে একটা লম্বা খাতা নিয়ে হাজির হলো। এই যে দেখুন, এই ভালো করে দেখুন। আর ডান দিকে দেশি হাঁসের সাপ্লায়ারদের নাম রয়েছে, এই বাম দিকে পোল্ট্রি। মিসেস ওকশট, 170 ব্রিকস্টেন রোড। এবার এই বাদিকের 3 নম্বরের নামটি পড়ুন, এই পড়ুন। ওকশট। এই তো মিসেস ওকশট, 117 ব্রিকস্টেন রোড। হ্যাঁ, এবার লেজারে ওই নামটা বার করুন, করুন। 22 ডিসেম্বর, 24টা হাঁস সোল্ড টু মিস্টার উইন্ডিগেট আলফাইন। হ্যাঁ, নামের নিচে শেষ অর্ডারে কি লেখা আছে? হয়েছে তো, এবার বিশ্বাস হয়েছে। নিন, কাটুন। দোকান বন্ধ করার সময় যত সব ঝামেলা। শার্লক বেজার মুখ করে দোকান থেকে ফিরে যাচ্ছিল আমার সঙ্গে। এমন সময় শুনি ব্রেকেনরিজের দোকান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ। ঘুরে দেখি বেটে খাটো একটি লোক দোকানের সামনে দাঁড়িয়ে, আর তাকে উদ্দেশ্য করেই ব্রেকেনরিজ চিৎকার করছেন, এই
আপনাদের কি কোনো কাজ নেই নাকি? পালা করে এসে সেই এক প্রশ্ন করে আমার সময় নষ্ট করছেন, হ্যাঁ? এতই যদি কৌতূহল থাকে তো যান না, গিয়ে বুড়ি ওয়ার্কশপকে ধরুন, জিজ্ঞেস করেন গিয়ে, যান। কিন্তু তিনি তো আপনাকেই জিজ্ঞেস করতে বললেন। হ্যাঁ, আপনি যাবেন না? আমার কুকুরটাকে ছাড়বো আপনার পেছনে, হ্যাঁ? কুকুরের কথা শুনে আগন্তুক পিছিয়ে গেলেন এবং তারপর বাজারের একটি অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়লেন। আমার কানে এলো শার্লকের উত্তেজিত কিন্তু ফিসফিসে গলা। চলো চলো ওয়াটসন, একে হারালে চলবে না। মুহূর্তের মধ্যেই আমরা আগন্তুককে খুঁজে পেলাম। শার্লক পিছন দিক থেকে তার কাঁধে একটা টোকা দিতেই সে লাফিয়ে উঠল। কে আপনার? কারা? কি চান? কি? ক্ষমা করবেন, আপনি তখন ব্রেকেন্ডিজের সাথে কথা বলছিলেন, আমরা সেটা শুনতে পাই। আমার মনে হয় আমরা আপনাকে সাহায্য করতে পারি। সাহায্য? কিন্তু আপনি এ ব্যাপারে কি জানেন? আলাপ করিয়ে দিই, আমার নাম শার্লক হোমস এবং এই সব ব্যাপারে খবর রাখাই আমার কাজ। আপনি একটা হাঁস খুঁজছেন যেটা বুড়ি ওকশট বেচেছে ব্রেকেনরিজকে, ব্রেকেনরিজ বেচেছে আলফা ইনের মালিক উইন্ডিগেটকে এবং তিনি বেচেছেন মিস্টার হেনরি বেকারকে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি এ ব্যাপারে... আসুন বুঝিয়ে বলছি। এই বলে শার্লক একটা ঘোড়ার গাড়ি ডাকলো। আমরা তিনজনই তাতে উঠে বসলাম। আগন্তুকের দিকে তাকিয়ে শার্লক জিজ্ঞেস করলো, এইবার আপনার নামটা বলুন তো। আমার নাম জন রবিনসন। আসল নাম? আগন্তুকের মুখটা যেন একটু লাল হয়ে গেল। আসল নাম? আমার নাম জেমস রাইডার। কন্টিনেন্টাল হোটেলের হেড অ্যাটেন্ডেন্ট। বাকি রাস্তা আমাদের মধ্যে কোনো কথা হলো না। গোটা রাস্তা রাইডার শার্লকের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। আমাদের বেকারি স্ট্রিটে পৌঁছতে লাগলো আধ ঘন্টা। ঘরে ঢুকে শার্লক অভ্যর্থনার সুরে বলে উঠল, আসুন মিস্টার রাইডার, আপনার বোধহয় একটু শীত করছে, ফায়ারপ্লেসের সামনের চেয়ারটায় বসুন। এবার বলুন, আপনার হাঁসটা কেমন দেখতে ছিল? পুরোপুরি সাদা, শুধু লেজের উপর একটা কালো দাগ? হ্যাঁ, সেটা কোথায়? সেটা এখানে এসেছিল। এসেছিল মানে? তারপর আশ্চর্য কাণ্ড মিস্টার রাইডার, সেটা একটা ডিম পারল। ডিম? হ্যাঁ, ডিম। বিশ্বের ইতিহাসে এই প্রথমবার একটা মৃত হাঁস ডিম পারল, একটি চকচকে নীল রঙের ডিম। উত্তেজনায় রাইডার উঠে দাঁড়িয়েছিল, আর ঠিক সেই মুহূর্তে শার্লক প্রায় ভেলকির মতো একটা বাক্স খুলে তার চোখের সামনে তুলে ধরল কাউন্টেস অফ মরকারের ব্লু কার্বাঙ্কাল। পর মুহূর্তে রাইডারের পা দুটো একটু টলে উঠল, তার চোখ দুটো উল্টে গেল। সে ফায়ারপ্লেসের ভিতরে পড়ে যাওয়ার আগেই শার্লক এগিয়ে এসে তাকে ধরে ফেলে চেয়ারে বসিয়ে দিল। কয়েক চুমুক ব্রান্ডি খাওয়াতেই রাইডার খানিকটা সুস্থ বোধ করল। তারপর শার্লক বলল, এবার বলুন তো মিস্টার রাইডার, পাথরটার খবর আপনি পেলেন কিভাবে? আমাকে ক্যাথরিন কিউসাক বলেছিল। ও, লেডিশিপের ওয়েটিং মেম, রাইট? হ্যাঁ, আর আপনি চটজলদি বড়লোক হওয়ার লোভটা সামলাতে পারেননি, তাই আপনি একটা কল খারাপ করে দিলেন, করে হর্নারকে ডাকলেন। তারপর তার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দুজনে মিলে গয়নার বাক্স খুলে পাথর বের করে তারপর নিজেরাই চুরির খবর চতুর্দিকে ছড়িয়ে দিলেন। রাইডার হঠাৎ লাফিয়ে শার্লকের পায়ে পড়ল। স্যার, আমায় বাঁচান স্যার, আমায় বাঁচান। আমার বাড়িতে মা বাবা আছে, আমি জীবনে কখনো এরকম কাজ করিনি আর কোনোদিন করবো না। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আর আপনার জন্য যে একটা নির্দোষ লোকের শাস্তি হচ্ছে তার বেলা? উঠুন উঠুন উঠুন। আমি দেশ ছেড়ে চলে যাব স্যার। আমি ওসব পরে হবে, আগে বলুন যে ওই পাথরটা হাঁসের গলায় ঢুকলো কি করে? বলছি স্যার, বলছি। পাথরটা পেয়ে আমার মনে হয়েছিল যে পুলিশ আমার ঘর সার্চ করতে পারে, তাই আমি ওই হোটেল থেকে বেরিয়ে আমার বোনের বাড়ি যাই। ব্রিক্সটেন রোডের মিসেস ওকশট? হ্যাঁ, আমার বোন ওকশট
ভবিষ্যৎকে বিয়ে করে। হাঁস মুরগি আর ডিমের ব্যবসা ওদের। বড়দিনের জন্য আমার বোন আমার জন্য একটা হাঁস আলাদা করে রেখেছিল, কিন্তু সেটা যে কোন হাঁসটা সেটা সেটা তো জানা ছিল না। আমি দেখলাম একটা খাঁচায় 2 ডজন হাঁস রাখা আছে, তারই মধ্যে একটা গলার ভেতর আমি পাথরটা লুকিয়ে রাখলাম সেদিন সন্ধ্যাবেলা। পরের দিন ভোরে উঠে আমি হাঁসটাকে নিয়ে নিজের বাড়ি গেলাম, কিন্তু তার গলাটা কেটে দেখি ভেতরে পাথরটা নেই। তখন আমি বুঝতে পারলাম যে একই রকম দেখতে 2টো হাঁস ছিল। আমি ছুটতে ছুটতে আমার বোনের বাড়ি ফিরে গেলাম, কিন্তু গিয়ে দেখি খাঁচা ফাঁকা। সব কটা হাঁস বাজারে চলে গেছে। তারপর আর বলতে হবে না। তাহলে তাহলে এবার স্যার কি? গেট আউট। স্যার 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 আমি যে কিভাবে স্যার? গেট আউট, আর একটা কথাও নয়। আউট আউট আউট। আমাদের ঘর থেকে এরকম ঝড়ের মতো আমি কাউকে কোনোদিন বেরিয়ে যেতে দেখিনি। ঘরের দরজা থেকে সিঁড়ি, সিঁড়ি থেকে সদর, আর সদর থেকে রাস্তায় পৌঁছতে জেমস রাইডারের বোধহয় 3 সেকেন্ডও লাগেনি। কিন্তু আমার মনটা একটা ব্যাপারে একটু খচখচ করছিল। তুমি চোরকে হাতে পেয়েও এভাবে ছেড়ে দিলে শার্লক? আমি পুলিশের মাইনে করা কর্মচারী নই ওয়াটসন। আমার কোনো দায় নেই। রাইডার যা ভয় পেয়েছে ও জীবনে আর কোনো অপরাধ করবে না। আর হর্নারের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণও নেই, কাজেই সে ছাড়া পেয়েই যাবে। বিসাইডস ক্রিসমাস সিজন ওয়াটসন, মানুষকে ক্ষমা করার এই তো সময়। খিদে পেয়েছে? হ্যাঁ, এইবার পেয়েছে। গুড, কারণ সিঁড়িতে মিসেস হ্যাডসনের পায়ের শব্দ এবং চিকেন রোস্টের গন্ধ আমি এই মুহূর্তে দুটোই পাচ্ছি মাই ডিয়ার ওয়াটসন। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। কিন্তু এটা প্র্যাকটিক্যাল জোক নয় লেস্টার্ড। আপনি কি একদম নিশ্চিত? মনে তো হয় না। ডিসেকশনের জন্য যে লাশ ব্যবহার করা হয় তা ফর্মাল ডিহাইডে চুবিয়ে রাখা থাকে, এগুলোকে তা করা হয়নি। দুটো কানই বেশ টাটকা এবং দুটোই কাটা হয়েছে খুব ভোঁতা কিছু দিয়ে, যেটা ডাক্তারি ছাত্ররা করলে হয়তো হতো না। না লেস্টার্ড, এটা ঠাট্টা ইয়ার্কি নয়, এটা অপরাধ। আগস্ট মাস, অসহ্য গরম। সূর্যের তাপে আমাদের বেকারি স্ট্রিটের বাড়ি একেবারে যেন উনুনের মতো গরম হয়ে গেছে। বিশ্বাস করাই কঠিন যে এই বাড়িতে শীতকালে আমরা ঠান্ডায় কেঁপে যাই। জানালার পর্দা নামানো। শার্লক সোফার উপর শুয়ে সকালে আসা একটি চিঠি বারবার পড়েই চলেছে। এদিকে আমার ব্যাংক ব্যালেন্সের অবস্থা করুন, কাজেই এই বিশ্রী অবস্থা ছেড়ে যে একটু কোথাও বেরিয়ে আসবো সে সুযোগও নেই। খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত হয়ে গিয়ে সেটা ছুঁড়ে ফেলার কয়েক মুহূর্ত পরে শার্লক বলে উঠল, ঠিকই ওয়াটসন, একটা সামান্য মতবিরোধ থেকে এমন একটা কাণ্ড ঘটে যাওয়াটা মোটেই কাম্য নয়। সত্যিই কোনো মানে হয় না। কিন্তু কথাটা বলেই আমার খেয়াল হলো যে শার্লক ঠিক কী করেছে। এটা তুমি করলে কি করে? মানুষ কি ভাবছে তুমি কি আজকাল সেটাও বুঝে ফেলছো নাকি? মাই ডিয়ার ওয়াটসন, তোমার কি মনে আছে আমি কয়েকদিন আগে তোমায় এডগার অ্যালান পোর একটা গল্প শুনিয়েছিলাম, যেখানে তার গোয়েন্দা নায়ক নিজের বন্ধুর মনের কথা শুধু অবজারভেশন থেকেই বুঝে ফেলেন? আর তুমি বলেছিলে এসব গল্পে হয়, বাস্তবে সম্ভব নয়। তা এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, কিন্তু সেখানে তো গোয়েন্দার বন্ধু অনেক কিছু করেছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাথরের উপর হোঁচট খেয়ে আকাশের তারার দিকে তাকিয়ে আরও কত কী তো করলেন। আমি তো স্রেফ বসেছিলাম। কিন্তু তোমার মুখ ওয়াটসন, আর তার মুহূর্তে মুহূর্তে পাল্টানো অভিব্যক্তি। তুমি বলতে চাইছো আমি কি ভাবছিলাম সেটা তুমি আমার মুখ দেখে বুঝে ফেলেছো? তোমার মুখ, আর বিশেষ করে তোমার চোখ। আমার চোখ? দেখো, তোমায় আমি ধরিয়ে দিচ্ছি। তুমি কাগজটা ছুঁড়ে ফেলতেই তোমার দিকে আমার প্রথম চোখ গেল। আমি লক্ষ্য করলাম তুমি প্রথমে জেনারেল গর্ডনের ছবির দিকে তাকালে, তারপর ওই বইয়ের স্তূপের উপর রাখা হেনরি ওয়ার্ড বিচারের ছবির দিকে তাকালে,
তারপর ফাঁকা দেওয়ালের দিকে তাকালে। মানে খুব সহজ ওয়াটসন। বিচারের ছবিটাও যদি ফ্রেম করা হতো তাহলে দেওয়ালে গার্ডেনের ছবির পাশে সেটা ঝুলিয়ে রাখা যেত। হ্যাঁ, তোমার প্রতিটা কথা একদম ঠিক। এইটুকুতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ওয়াটসন। কিন্তু তারপর আমি খেয়াল করলাম তোমার চোখ আবার বিচারের ছবির দিকে ফিরে গেছে। তুমি তার দিকে তাকিয়ে রয়েছো, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো। কি ভাবতে পারো? তার ক্যারিয়ার নিয়ে, সিভিল ওয়ারের সময় তার কীর্তিকলাপ নিয়ে ভাবছো তুমি। তারপর দেখলাম তোমার চোখ আস্তে আস্তে বিচারের ছবি থেকে সরে গেল, কিন্তু মুখের ভাবুক অভিব্যক্তিটা থেকেই গেল। নিশ্চয়ই তুমি সিভিল ওয়ার নিয়ে ভাবছিলে ওয়াটসন। তোমার মুখে চোখে দুঃখের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তুমি মাথা নাড়লে। তার মানে তুমি ভাবছো সিভিল ওয়ারে মারা যাওয়া হাজার হাজার বীর সৈনিকদের কথা। তুমি আস্তে আস্তে তোমার সেই পুরনো আফগানিস্তানের যুদ্ধের ক্ষতর জায়গাটায় হাত বুলালে। তোমার মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। আফগানিস্তানের যুদ্ধের সূত্রপাত কিন্তু একটি মতবিরোধ, এবং ঠিক এই মুহূর্তেই আমি সেই কথাটাই বলে উঠলাম এবং দেখলাম তুমি আমার কথায় সায় দিলে, যার থেকে প্রমাণিত হলো এই যে আমি যা যা ভেবেছি তা সব সঠিক। কিন্তু শার্লক সব বুঝিয়ে বলার পরেও আমার অবাক ভাবটা কাটছিল না। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, অত অবাক হওয়ার কিছু নেই ওয়াটসন, এটা খুবই সামান্য ব্যাপার। এর থেকে ঢের বেশি ইন্টারেস্টিং হলো এই চিঠিটা। আজকের কাগজে একটা ছোট্ট খবর বেরিয়েছিল ক্রস স্ট্রিটের মিস কুশিংয়ের ব্যাপারে। তোমার চোখে পড়েনি নিশ্চয়? কই না তো। ফিনান্সিয়াল কলামের তলাতেই রয়েছে, এই যে পড়ো। কই দেখি। ও হ্যাঁ, এই তো, বীভৎস উপহার। ক্রাডনের ক্রস স্ট্রিটের বাসিন্দা মিস সুজান কুশিংয়ের কাছে গতকাল দুপুর 2টো নাগাদ ডাকে একটি ব্রাউন পেপার মোড়া কার্ডবোর্ডের বাক্স আসে। বাক্স খুলতেই মিস কুশিং দেখেন তার ভেতর রয়েছে প্রচুর নুনটা ঢেলে ফেলতে গিয়ে তার ভেতর থেকে বেরিয়ে পড়ে একজোড়া টাটকা মানুষের কান। পোস্টমার্ক থেকে বোঝা যায় যে বাক্সটা এসেছে বেলফাস্ট থেকে, কিন্তু প্রেরকের নাম লেখা নেই। মিস কুশিংয়ের 50 বছর বয়স, বন্ধু বা আত্মীয় তার বিশেষ নেই, কাজেই তাকে ডাকে উপহার পাঠাতে পারেন এমন মানুষের সংখ্যা খুবই কম। এর আগে উনি যে বাড়িতে থাকতেন সেখানে 3 জন ডাক্তারি ছাত্র ভাড়া থাকত, যাদের নানা কারণে উনি বাড়ি থেকে বের করে দেন। মনে করা হচ্ছে যে তারাই হয়তো রেগে এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। তাদের মধ্যে একজন আয়ারল্যান্ডের বাসিন্দা হওয়ার ফলে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হচ্ছে এ ব্যাপারে। ঘটনার তদন্ত করছেন ইন্সপেক্টর লেস্ট্রাড। ও চিঠিটা লেস্ট্রাডের কাছ থেকে এসেছে। সে বলছে, এ ধরনের মামলার তদন্ত আপনার থেকে ভালোভাবে কেউ করতে পারবে না। আমরা আপাতত কোনো প্রমাণই খুঁজে পাচ্ছি না। বেলফাস্ট পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সেদিন ডাকে অনেক পার্সেল এসেছিল। এই বিশেষ পার্সেলের প্রেরককে আলাদাভাবে চেনার কোনো উপায় নেই। বাক্সটা খুবই সাধারণ, একটা 1/2 পাউন্ড তামাকের বাক্স, তার আলাদা কোনো বিশেষত্ব নেই। কাজেই সেদিক দিয়ে আমরা কোনো সুবিধা করতে পারছি না। আপনি যদি একটু সময় বের করে একবার আসতে পারেন খুব উপকার হয়। আমি সারাদিন থানাতেই থাকবো। হ্যাঁ, কি বলো ওয়াটসন, এই গনগনে গরমে একবার ক্রয়ডেন পাড়ি দেবে নাকি? যাওয়া যেতেই পারে, কাজ তো কিছুই নেই। বেশ, তৈরি হয়ে নাও। আর একটা গাড়ি ডাকতে বলো, আমি 1 মিনিটে জামা কাপড় পাল্টেই আসছি। আমরা ট্রেনে যেতে যেতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। কাজেই ক্রয়ডেন পৌঁছে দেখি গরম অনেকটাই কম। শার্লক ট্রেনে ওঠার আগেই তার করে দিয়েছিল, কাজেই স্টেশনে লেস্ট্রাড আমাদের সঙ্গে দেখা করতে চলে এলো। স্টেশন থেকে মিস কুশিংয়ের বাড়ি 5 মিনিটের হাঁটা পথ। লম্বা এক ফালি রাস্তা, রাস্তার দুদিকে পরপর একই রকম দেখতে দোতলা বাড়ি। তার মধ্যে একটি দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো লেস্ট্রাড। কম বয়সী এক কাজের লোক দরজা খুলল।
আমরা ভেতরে ঢুকে দেখি মিস কুশিং বসবার ঘরে বসে আছেন। আমাদের দিকে কেমন একটা ফ্যাল করে তাকালেন। লেস্ট্রাডের দিকে তাকিয়ে বললেন, জিনিস দুটো আউট হাউজে আছে, ওগুলো বিদায় করতে পারলে আমি বাঁচি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওগুলো নিয়ে যাব মিস কুশিং। আমি খালি চাইছিলাম একবার মিস্টার হোমস ওগুলো দেখুন। এখানে না দেখলেই চলছিল না? না মানে যদি ওর কিছু প্রশ্ন থাকে। আমাকে প্রশ্ন করে কি হবে? আমি তো আপনাদের বলেছি আমি এ ব্যাপারে কিছুই জানি না। উনি ঠিকই তো বলেছেন লেস্টার্ড। ম্যাডাম, আমার নাম শার্লক হোমস। আমি বুঝতে পারছি আপনার অবস্থা। দেখুন, আমি একজন রিটায়ার্ড মহিলা, আমার অনেক বয়স। এমনিতে চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ না। তার উপর গত দুদিন ধরে দফায় দফায় প্রেস, পুলিশ সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার প্রাণ ওষ্ঠাগত। আপনাদের যা দেখতে হয় দেখুন, কিন্তু প্লিজ ওগুলো আমার সামনে আর নিয়ে আসবেন না। বাড়ির পিছনে বাগান, তারই এক কোণে ছোট আউটহাউস। তার ভিতর থেকে লেস্ট্রাড বের করে আনলো একটি ছোট হলুদ কার্ডবোর্ডের বাক্স, খানিকটা ব্রাউন পেপার আর এক টুকরা সুতো। শার্লকের চোখটা প্রথম সুতোর দিকে গেল। এই সুতোটা ভীষণ ইন্টারেস্টিং। লেস্টার্ড, তুমি কি বুঝছো? এ তো আলকাত্রা মাখানো রয়েছে। আলকাত্রা মাখানো টোয়াইন। আর এইখানে মিস কুশিং কাঁচি দিয়ে সুতোটা কেটেছে। ভেরি ইম্পর্টেন্ট। এতে ইম্পর্টেন্টের কি দেখলেন আপনি? তুমি বুঝতে পারছো না লেস্টার্ড? উনি কাঁচি দিয়ে সুতো কেটেছে বলেই তো এই গিটটা ইনট্যাক্ট রয়ে গেছে, এবং এই গিটটা খুবই পিকুলিয়ার। হ্যাঁ, মানে খুব পরিপাটি করে বাঁধা, সেটা আমি আগেই খেয়াল করেছি। যাক, সুতো তো দেখলাম, এবার কাগজটা দেখি। হ্যাঁ, কড়া কফির গন্ধ। হাতের লেখা বেশ খারাপ, সস্তা কলম দিয়ে লেখা। ক্রয়ডেন্ট বানান ভুল, আয় লিখেছিল, পরে সেটা শুধরে ওয়াই করেছে। পুরুষের হাতের লেখা, তাহলে পার্সেলটি পাঠিয়েছেন একজন পুরুষ, যার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, খুব একটা শিক্ষিত নন, ক্রয়ডেন্টের বানান জানেন না। তার মানে এই জায়গায় তিনি কখনো আসেননি। এবার বাক্সটা দেখি। খুব সাধারণ হানিডিউ তামাকের বাক্স। বাঁ দিকের কোণে দুটো আঙুলের ছাপ। ভিতরে নুন এখনও রয়েছে। এ ধরনের নুন খাবার জন্য ব্যবহার করা হয় না। চামড়া বা ওই জাতীয় জিনিস যাতে পচে না যায় তার জন্য এ ধরনের নুন মাখিয়ে রাখা হয়। আর বাক্সের ভেতরে এই কান দুটি, এটা তো জোড়া নয়। দুটো কান দুটো আলাদা মানুষের। হ্যাঁ, আমিও সেটা খেয়াল করেছি মিস্টার হোমস, কিন্তু আমরা ভাবছিলাম যদি ডাক্তারি ছাত্ররা প্র্যাকটিক্যাল জোক হিসেবে এটা করে থাকে, তাহলে মানে ওই ডিসেকশনের জন্য রাখা আলাদা আলাদা দুটো লাশ থেকে হয়তো। কিন্তু এটা প্র্যাকটিক্যাল জোক নয় লেস্টার্ড। আপনি কি একদম নিশ্চিত? মনে তো হয় না। ডিসেকশনের জন্য যে লাশ ব্যবহার করা হয় তা ফর্মাল ডিহাইডে চুবিয়ে রাখা থাকে, এগুলোকে তা করা হয়নি। দুটো কানই বেশ টাটকা এবং দুটোই কাটা হয়েছে খুব ভোঁতা কিছু দিয়ে, যেটা ডাক্তারি ছাত্ররা করলে হয়তো হতো না। না লেস্টার্ড, এটা ঠাট্টা ইয়ার্কি নয়, এটা অপরাধ। কিন্তু ওই কান দুটো তো অপরাধের প্রমাণ। কেউ নিজের অপরাধের প্রমাণ এভাবে অন্য কাউকে কেন পাঠাবে? এই প্রশ্নের উত্তরটাই আমাদের বের করতে হবে লেস্টার্ড। আমি যা বুঝতে পারছি তা হলো দুটো আলাদা আলাদা কান মানে দুটো খুন। এর মধ্যে একটি কান ছোট এবং তাতে কানের দুলের ফুটো রয়েছে, কাজেই সেটি মহিলার। অন্যটিতেও কানের দুলের ফুটো রয়েছে, কিন্তু সেটা বড় আর রোদে পোড়া, কাজেই সম্ভবত সেটা পুরুষের। কিন্তু এ দুটো মিস কুশিংকে পাঠানো কেন? তাকে ভয় দেখাতে, তাকে কষ্ট দিতে, নাকি তাকে জানাতে যে কাজ হয়ে গেছে? মানে তুমি বলছো উনি এই ঘটনার সঙ্গে জড়িত? মনে হয় না ওয়াটসন। জড়িত হলে উনি পুলিশ ডাকতেন না। কান দুটো পিছনের বাগানে পুঁতে দিলেই তো হতো, কেউ কিচ্ছু জানতে পারতেন না। তার মানে উনি খুনিকে চেনেন না। আচ্ছা, আমি মিস কুশিংকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, আপনি তাই করুন। আমার ওর কাছ থেকে নতুন করে কিছু জানা নেই। আমার থানায় একটা কাজ আছে, আমি সেখানে যাচ্ছি। আপনার কাজ হয়ে গেলে চলে আসবেন। গুড বাই। ফেরার পথে নিশ্চয়ই দেখা করে যাব লেস্টার্ড। আমরা দুজনে আবার বসবার ঘরে ফিরে এলাম। মিস কুশিং উল বুনছিলেন। আমাদের দেখে কাটা নামিয়ে রাখলেন। আমার মনে হয় বাক্সটা ভুল করে আমার কাছে চলে এসেছে।
আমায় কেউ কেন এমন জিনিস পাঠাবে বলুন তো? আমার তো কোনো শত্রু নেই মিস্টার হোমস। আমারও তাই মনে হয় মিস কুশিং, আমারও ঠিক তাই মনে। শার্লকের কথা আটকে গেছে শুনে আমি তার দিকে ফিরলাম। দেখি সে তাকিয়ে আছে মিস কুশিংয়ের মুখের দিকে। মুখ দেখে মনে হয় সে যেন কিছু বুঝতে পেরেছে। হঠাৎ শার্লক মুখ ফিরিয়ে নিয়ে বলে উঠল, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। আরও প্রশ্ন? আচ্ছা, আপনার 2 বোন আছে তাই না? আপনি জানলেন কি করে? আপনার ফায়ার প্লেসের উপরের ছবিটা 3 জন মহিলা, মাঝখানের জন যে কম বয়সী আপনি সেটা বলে দিতে হয় না, আর অন্য 2 জন আপনার কাছাকাছি বয়সের, এবং তাদের সঙ্গে আপনার মুখের একটা মিল রয়েছে। কাজেই আপনি ঠিকই বলেছেন, আমার 2 বোন, সারা আর ম্যারি। আর তার এই পাশের ছবিটা লিভারপুলে তোলা। আপনার এক বোনের সঙ্গে এক কম বয়সী ভদ্রলোক, ইউনিফর্ম দেখে মনে হচ্ছে জাহাজের স্টুয়ার্ড। আপনার বোনের তখন বিয়ে হয়নি মনে হয়। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। সেটাই আমার পেশা মিস কুশিং। এই ছবিটা তোলার কয়েকদিন পরে ওদের বিয়ে হয়। ওর নাম জিম ব্রাউনার, তখন দক্ষিণ আমেরিকায় জাহাজে কাজ করত। কিন্তু আমার বোনের সাথে থাকার জন্য লিভারপুল, লন্ডনে জাহাজে কাজ শুরু করে। ও, তা কোন জাহাজ? কাংকরা? না, মেডি। কিন্তু জিম ভালো লোক ছিল না। বিয়ের সময় আমরা জানতাম না ওর মদের নেশা ছিল। সেই মদের জন্য ও আমার বোন মেরিকে ছেড়ে চলে গেল। এখন তো সারাও আমাকে চিঠি লেখে না। কার কী অবস্থা আমি কিছুই জানি না। ভদ্র মহিলাকে দেখে আমার খারাপ লাগছিল। একে তো বয়স হয়েছে, তার উপরে একা থাকেন, কথা বলার কেউ নেই। আমাকে আর শার্লককে এত বছরে জমিয়ে রাখার সব কথা উনি আস্তে আস্তে বলে ফেললেন। হোমস মন দিয়ে শুনছিল, মাঝে মাঝে এক একটা প্রশ্ন করছিল। আচ্ছা, সারাও তো আপনার মতো বিয়ে করেননি, তাহলে আপনারা দুজনে একসঙ্গে থাকেন না কেন? চেষ্টা করিনি ভাবছেন? কিন্তু ওর বড্ড অন্যের ব্যাপারে নাক গলানোর স্বভাব। কয়েক বছর একসঙ্গে ছিলাম, কিন্তু তারপর ছাড়াছাড়ি হয়ে যায়। আর আপনি বলছেন ম্যারি আর ওর বরের সঙ্গে সারার সম্পর্কও ভালো ছিল না? এক সময় খুব ভালো সম্পর্ক ছিল জানেন তো। ও তো লিভারপুলে গিয়েছিল ম্যারি আর ওর বরের কাছে থাকতে পারবে বলে। কিন্তু যাবার পর থেকে জিমের ব্যাপারে, ওর মদ খাবার ব্যাপারেই লিখত শুধু। জিম নিশ্চয়ই ওর নাক গলানো পছন্দ করতো না। দুজনের মধ্যে অশান্তি হয়েছিল, সেই থেকেই সম্পর্ক খারাপ। ধন্যবাদ মিস কুশিং। আপনার বোন কোথায় থাকে যেন বললেন? নিউ স্ট্রিট, ওয়েলিংটন। রাইট, ধন্যবাদ। এবং আপনাকে এত বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই বলে শার্লক উঠে পড়ল, তার সঙ্গে আমিও। বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা ঘোড়ার গাড়ি পেয়ে গেলাম। এখান থেকে ওয়েলিংটন কত দূর? বেশি নয় স্যার, 1 মাইলের মতো। বেশ, উঠে পড়ো ওয়াটসন। লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মারতে হবে। আর ক্যাবি? ইয়েস স্যার। রাস্তায় পোস্ট অফিস পড়লে একটু দাঁড়িও। ওকে স্যার। পোস্ট অফিস থেকে শার্লক একটা তার পাঠালো। তারপর ওয়েলিংটন পর্যন্ত গোটা রাস্তায় একটাও কথা বলল না। আমরা যে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম সেটা দেখতে অনেকটা মিস কুশিংয়ের বাড়ির মতো। গাড়িকে অপেক্ষা করতে বলে শার্লক নেমে বাড়ির দরজায় কড়া নাড়ল। দরজা খুলল কালো কোট পরা প্রচণ্ড গম্ভীর এক ভদ্রলোক। গুড ডে, মিস কুশিং বাড়ি আছেন? আছে, কিন্তু ওর সঙ্গে দেখা করা যাবে না। ও, কেন? গতকাল থেকে উনি ভীষণ অসুস্থ। আমি ওর ডাক্তার। এই অবস্থায় আমি আপনাকে ওর সঙ্গে দেখা করতে দিতে পারবো না। আপনি বরং 10 দিন পরেই আসুন। ওকে। এই বলে ভদ্রলোক শার্লকের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। শার্লকের মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। ওয়েল, দেখা করা যাবে না যখন, তখন তো আর কিছু করার নেই। দেখা করতে পারলেও অসুস্থ অবস্থায় উনি কি আর বলতেন তোমায়? আমি ওকে কোনো প্রশ্ন করতাম না ওয়াটসন, আমি শুধু ওকে দেখতে চাইছিলাম একবার। যাই হোক, ক্যাবি? ইয়েস স্যার। আচ্ছা, আশেপাশে কোনো ভালো হোটেল চেনো? হ্যাঁ, চিনি স্যার। ভেরি গুড, আমাদের নিয়ে চলো সেখানে। আগে একটু খাওয়া দাওয়া করা যাক ওয়াটসন, তারপর আমাদের বন্ধু লেস্টারের সঙ্গে দেখা করতে যাব একবার। খাওয়ার সময় শার্লক বেহালা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলল না।
নিজের বেহালাটা কিভাবে কিনেছে, প্যাগানিনির বাজনা ওর কত পছন্দ, তারপর প্যাগানিনির নানা গল্প। এসব শুনতে শুনতে যতক্ষণে আমরা উঠলাম ততক্ষণে দুপুরে রোদ পড়ে গেছে। হোটেল থেকে বেরিয়ে থানায় পৌঁছে আমি দেখি লেস্টার্ড আমাদের জন্য অপেক্ষা করছে। আপনার জন্য তার এসেছে মিস্টার হোমস। আমার তারের উত্তর নিশ্চয়ই। শার্লক লেস্টার্ডের হাত থেকে কাগজটা নিয়ে পড়ল। ওর মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। বুঝলাম। কি বুঝলেন মিস্টার হোমস? সব বুঝে গেছি লেস্টার্ড। সব মানে? মানে আমি তোমায় যা বলেছিলাম, একটা ভয়ঙ্কর অপরাধ ঘটে গেছে এবং তারই সব তথ্য এই মুহূর্তে আমার হাতে। অপরাধী কে? শার্লক প্রশ্নের উত্তর মুখে না দিয়ে ওর একটা ভিজিটিং কার্ডে কি একটা লিখে লেস্টার্ডের দিকে ছুঁড়ে দিল। সব লিখে দিয়েছি, যদিও আগামীকাল রাতের আগে তুমি কিছু করতে পারবে না। আর একটা ব্যাপার লেস্টার্ড, এই মামলার সঙ্গে আমার নামটা যেন না জড়িয়ে পড়ে, কেমন? ওয়াটসন, চলো। সেদিন রাতে বেকার স্ট্রিটের ঘরে বসে আমাদের আলোচনা শুরু হলো ডিনারের পর। আচ্ছা, লেস্টার্ড কেমন বলো তো? শিকারী কুকুরের মতো, নিজের থেকে শিকার করতে পারবে না, কিন্তু একবার ওকে গন্ধ শুকিয়ে দাও, ও ঠিক খুঁজে বের করবে। কেস তাহলে কমপ্লিট? মোটামুটি। অপরাধী কে তা জানা গেছে, কিন্তু দুজন ভিকটিমের মধ্যে একজনকে এখনো চিহ্নিত করা যায়নি। অপরাধী বোধহয় লিভারপুলের জিম ব্রাউনার, তাই না? নিঃসন্দেহে। আচ্ছা, আমি তো আন্দাজে বললাম, তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে? বেশ, ভেঙে বলছি। আমরা এই কেসের শুরু থেকে কি কি দেখলাম? একজন নিপাট ভালো মানুষ মহিলা, যার এই অপরাধের সাথে যুক্ত থাকার কোনো সম্ভাবনা নেই, তার বাড়িতে 2 বোনের ছবি। ওই ছবি দেখে আমার মনে হয়েছিল এই বাক্সটা মিস কুশিংয়ের কাছে হয়তো ভুল করে চলে এসেছে। যাওয়ার কথা ছিল ওই দুজনের একজনের কাছে। তারপর আমরা বাগানে গিয়ে বাক্সটা দেখলাম। তোমার মনে আছে কিনা জানি না ওয়াটসন, আমি তখন বলেছিলাম যে সুতোটা খুব অদ্ভুত। ওই ধরনের সুতো জাহাজে ব্যবহার হয় ওয়াটসন, এবং যে গিটটা বাঁধা ছিল সেই ধরনের গিটও সাধারণত নাবিকরা বাঁধে। পার্সেল পোস্ট করা হয়েছে যেখান থেকে, সেটা একটা বন্দর। আর পুরুষের কানের দুলের ফুটো, সেটাও সাধারণত নাবিকরা করে। কাজেই আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমাদের অপরাধী একজন নাবিক। সে বাক্সের উপর লেখা ঠিকানা দেখতে গিয়ে আমি খেয়াল করলাম তাতে নাম লেখা রয়েছে মিস এস কুশিং। ভদ্রমহিলার নাম সুজিন কুশিং, কাজেই এটা তার জন্যেই হতে পারে। কিন্তু ওই নামে কি অন্য কেউ আছে? এটা জানতে আমি ভিতরে গেলাম, আর গিয়ে লক্ষ্য করলাম মহিলার কান। কান? হ্যাঁ ওয়াটসন, কান। তুমি হয়তো পড়নি, আমি কয়েক বছর আগে একটা ছোট লেখা লিখেছিলাম এই কান নিয়ে। যাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাদের কানের গঠনে আশ্চর্য মিল থাকে। ঘরে ঢুকে আমার চোখ পড়ল মিস কুশিংয়ের কানের উপর, এবং আমি অবাক হয়ে গেলাম দেখে যে তার এবং বাক্সের ভিতরে যে মহিলার কাটা কান রয়েছে, দুটোই প্রায় হুবহু এক। এবং তারপর ভদ্রমহিলা আমায় বললেন তার বোনের নাম সারা। সারা কুশিং মানে মিস এস কুশিং? এক্স্যাক্টলি ওয়াটসন। আর ভেবে দেখো, দুজনের ঠিকানা কিন্তু একসময় একই ছিল। এবার মিস কুশিং আমাদের কি বললেন, যে সারা লিভারপুলে গিয়েছিল ম্যারির কাছে থাকতে। ম্যারির পর জিম ব্রাউনার একজন নাবিক, এবং লিভারপুলে থাকতে ব্রাউনারের সঙ্গে সারার অশান্তি হয়। এরপর যদি জিম ব্রাউনার এই কাণ্ডটা ঘটিয়ে তারপরই পার্সেল সারাকে পাঠাতে যায়, তাহলে স্বাভাবিকভাবে সে তার পুরনো ঠিকানাতেই পাঠাবে, তাই না? একদম। এরপর আমরা গেলাম ওয়েলিংটন, সারা কুশিংয়ের সঙ্গে দেখা করতে। অবশ্যই আমার একটু কৌতূহল ছিল ওর কানের ব্যাপারে, কিন্তু দেখা হলো না। আমার সন্দেহ উনি এই ঘটনার কথা জানতে পেরেছিলেন। সব কাগজে এটা নিয়ে লেখা হয়েছে। আমার সন্দেহ উনি বুঝতে পেরেছিলেন যে বাক্সটা আসলে ওর জন্যেই, এবং সেই থেকে ওর শরীর খারাপ হয়। কিন্তু এর আগে তুমি তার করেছিলে একটা, যেটার উত্তর পেলে থানায়, সেটা থেকে কি জানলে? আমি লিভারপুলে তার করেছিলাম ওয়াটসন। সেখানে আমার একজন লোক আছে, সে খবর নিয়ে আমায় জানালো যে ব্রাউনারদের বাড়িতে 3 দিন ধরে তালা লাগানো রয়েছে। জাহাজ কোম্পানির অফিস থেকেও খবর এলো যে জিম ব্রাউনার মেডে জাহাজে করে বেরিয়ে গেছে। আন্দাজ করলাম যে মেডে লন্ডনে পৌঁছাবে কাল রাতে।
যখন পৌঁছাবে তখন ব্রাউনার লেস্ট্রাডের খপ্পরে পড়বে এবং আমরা এই বিচিত্র মামলার বাকি তথ্যগুলো জানতে পারবো। লেস্টার্ড আমাদের হতাশ করলো না। দুদিন পরেই তার চিঠি এলো। মাই ডিয়ার মিস্টার হোমস, আপনার কথা মতো আমি গতকাল সন্ধ্যা 6টার সময় অ্যালবার্ট ডকে পৌঁছে SSMD জাহাজে উঠি। সেখানে খবর নিয়ে আমি জানতে পারি জাহাজে জিম ব্রাউনার বলে একজন রয়েছে, কিন্তু তার অত্যন্ত অদ্ভুত ব্যবহারের ফলে ক্যাপ্টেন তাকে আপাতত বরখাস্ত করেছেন। ব্রাউনার জাহাজের ডেকে বসেই ছিল এবং চুপচাপ আমাদের সঙ্গে থানায় আসে, কোনো ঝামেলা করেনি। তার সঙ্গে একটা বড় ছুরি ছিল। থানায় এসে সে একটি স্বীকারোক্তি দেয়, যার একটা কপি আমি চিঠির সঙ্গে পাঠালাম। এরপরে আর ব্রাউনারের বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণ করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। ইতি আপনার অনুগত জি লেস্ট্রাড। ব্রাউনারের স্বীকারোক্তি পুরোটা পড়ে হোমসের চোখ কপাল উঠে গেল। বাহ বাহ, এ যে এক অদ্ভুত কাহিনী ওয়াটসন। মানে তুমি যা ভাবছিলে তা নয়? এতটা আমি আন্দাজ করতে পারিনি। লিভারপুলে গিয়ে ব্রাউনারের প্রেমে পড়ে সারা এবং ব্রাউনারকে প্রেম নিবেদন করে, কিন্তু ব্রাউনার তাকে প্রত্যাখ্যান করে। তারপর থেকে ম্যারির মন ব্রাউনারের বিরুদ্ধে বিষিয়ে দিতে থাকে সারা। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে, ব্রাউনারের মদ খাওয়া বাড়তে থাকে এবং তারপর মঞ্চে অবতীর্ণ হন এলিক ফেভার। এলিক ছিল সারার বন্ধু, কিন্তু আস্তে আস্তে তার আর ম্যারির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ওরে বাবারে, সত্যিই বড্ড জটিল। তো যাই হোক, স্বাভাবিকভাবে ব্রাউনার এটা পছন্দ করে না এবং সারাকে বাড়ি থেকে বের করে দেয়। সারা দুটো গলি পরে আরেকটি বাড়ি ভাড়া করে এবং সেখানে ম্যারি আর এলিক লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে, কিন্তু ব্রাউনার সেটাও জানতে পারে। একদিন সেখানে গিয়ে ম্যারিকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে, কিন্তু তাও সে যখন জাহাজে থাকতো দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতোই। আর তারপর একদিন ব্রাউনারের জাহাজে কিছু গোলমাল হয়। সে এমন একটা সময় বাড়ি ফেরে যখন ম্যারি তাকে এক্সপেক্ট করছিল না। বন্দর থেকে হেঁটে বাড়ি ফেরার পথে সে ঘোড়ার গাড়িতে ম্যারি আর এলিককে দেখতে পায়। ব্যাস, তার মাথায় খুন চেপে বসে। ম্যারি আর এলিক নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিল। ব্রাউনারও একটা নৌকা ভাড়া করে ওদের পিছু নেয়। সেদিন ছিল ঘন কুয়াশা, কাজেই ওদের পেছনে নৌকাতে যে কে রয়েছে সেটা ব্রাউনারের একেবারে কাছে এসে যাওয়ার আগে ম্যারি আর এলিক বুঝতে পারেনি। তারপর আর কি, ব্রাউনারের মতো অভিজ্ঞ নাবিকের হাতে একটা নৌকার দাঁড় তো একটি মারাত্মক অস্ত্র। দু ঘায়ে দুজনের মাথা থেতলে দেয়, তারপর ছুরি দিয়ে দুজনের কানই কেটে নেয়। নৌকার সঙ্গে মৃতদেহ দুটো বেঁধে নৌকা ডুবিয়ে দেয়। সেই রাতেই ও সারা কুশিংকে কান দুটো পাঠায়। বাবা, কি ভয়ঙ্কর! কেস হিসেবে এমন তো কিছু কঠিন নয়, কিন্তু আমি ভাবছি অন্য জিনিস। কি? আচ্ছা ওয়াটসন, আমরা তো সবাই ভাবি জীবনের একটা কিছু মানে আছে। এই যে আমাদের সঙ্গে রোজ যা যা ঘটে তার বিশেষ কিছু তাৎপর্য আছে, কিন্তু এই যে ঘটনাক্রম, এর থেকে কি তাই মনে হয়? এর কি মানে হতে পারে? আমাদের জীবন কি তাহলে শুধুই আকস্মিক কয়েকটা ঘটনা যার আসলে কোনো মানে নেই? এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই ওয়াটসন।